আমরা এখন 2026 সালের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আছি, আর গরম এখন শুধু গরমকাল নেই, এটা ধীরে ধীরে একটা সাইলেন্ট ডিজাস্টার হয়ে উঠছে। 2024 সাল ছিল ভারতবর্ষের রেকর্ড অনুযায়ী 1901 সালের পর সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি। দিল্লির কিছু এলাকায় তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখন অনেকেই ভেবেছিল হয়তো এটাই সবচেয়ে খারাপ সময়, কিন্তু 2026 সালে দেখা যাচ্ছে এটা হয়তো শুধু ওয়ার্নিং ছিল। এই বছর প্রশান্ত মহাসাগর এল নিনো কন্ডিশনস তৈরি হয়েছে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে এই এল নিনো আরো শক্তিশালী হয়ে 2026-এর শেষ ভাগ 27-এর প্রথম ভাগ পর্যন্ত প্রভাব ফেলতে পারে। ভারতের বর্ষাকাল কেমন হবে তা কে ঠিক করে? এমন কেউ যে 13,000 কিলোমিটার দূরে বসে আছে। কথা হচ্ছে প্রশান্ত মহাসাগরের, এবং এই মহাসাগরের উপর দিয়ে অনবরত বাতাস বইতে থাকে। বিজ্ঞানীরা একে ট্রেড উইন্ডস বা বাণিজ্য বায়ু বলে। আপনারা নিশ্চয়ই ভূগোলের বইয়ে এটি পড়েছেন। এই ট্রেড উইন্ড গুলো সাধারণত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকার দিক থেকে বাতাস এশিয়ার দিকে বয়ে যায়। গরম বাতাসের সাথে মহাসাগরের গরম জলও স্থানান্তরিত হয়। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো দেশগুলোর কাছে সমুদ্রের জল গরম থাকে, যার কারণে বেশি বাষ্পীভবন হয় এবং বেশি মেঘ তৈরি হয়। এই কারণেই গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে বেশি বৃষ্টিপাত হয়। গরম জল মানেই হলো বেশি বাষ্পীভবন, বেশি আর্দ্রতা এবং বেশি মেঘের সৃষ্টি। এই আন্তঃসংযুক্ত ব্যবস্থাটিকে বিজ্ঞানীরা ওয়াকার সার্কুলেশন বলে থাকেন। কিন্তু প্রতি 5-7 বছরে পরিস্থিতি উল্টে যায়। ট্রেড উইন্ড গুলো দুর্বল হয়ে পড়ে, গরম জল আর এশিয়ার কাছে পৌঁছাতে পারে না। এটি বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার দিকে সরে যেতে শুরু করে। অর্থাৎ যে বৃষ্টি এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে আসার কথা ছিল তা চলে যায় দক্ষিণ আমেরিকার দিকে। আর এই প্রাকৃতিক ঘটনাকেই বলে এল নিনো। ভারতের মতো দেশে যেখানে কোটি কোটি মানুষ কৃষি, আউটডোর ওয়ার্ক এবং মনসুনের উপর নির্ভর করে, সেখানে এই পরিবর্তন খুব বড় সমস্যা। তাহলে চলো দেখি কেন 2026 সালের গরম এত বিপজ্জনক। এল নিনো কিভাবে ভারতের উপর প্রভাব ফেলতে পারে, কেন ইউরোপের মতো ঠান্ডা দেশগুলো হিট ওয়েভে কাঁপছে, আর আমরা নিজেরা কি করলে এই বিপদ কিছুটা কমানো যাবে। ভারতের জন্য এল নিনো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মনসুন বা বর্ষার সঙ্গে এর কানেকশন আছে। ক্লাইমেট চেঞ্জের কারণে উত্তর মেরু অঞ্চল পৃথিবীর অন্য অনেক জায়গার তুলনায় অনেক দ্রুত গরম হচ্ছে। ফলে উত্তর মেরু আর নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রার পার্থক্য ধীরে ধীরে কমে যাচ্ছে। এর ফলে জেট স্ট্রিমের যে গতি তা অনেক সময় কমে যায়। শুধু তাই নয়, এর পথও আগের মতো সোজা থাকে না, এটি অনেক বেশি বাঁক নিতে শুরু করে। কখনো কখনো সেই বাঁকটা ইংরেজি অক্ষর ওমেগার মতো দেখতে হয়। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন ওমেগা ব্লক। যখন এমন ওমেগা ব্লক তৈরি হয়, তখন একই জায়গার উপর হাই প্রেসার অনেক দিন ধরে আটকে থাকতে পারে, আর সেই হাই প্রেসারই তৈরি করে একটি হিট ডোম। ফলে গরম বাতাস বের হতে পারে না, দিনের পর দিন একই জায়গায় তাপ জমতে থাকে, আর হিট ওয়েভ আরো দীর্ঘ এবং আরো তীব্র হয়ে ওঠে। এই কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের অনেক দেশে শুধু গরমই বাড়েনি, বরং সেই গরম অনেক বেশি দিন ধরে স্থায়ী হয়ে আছে। ইউরোপের জন্য এটা আরো ডেঞ্জারাস, কারণ তাদের অনেক বাড়ি, রাস্তা, পাবলিক ট্রান্সপোর্ট এবং লাইফস্টাইল এক্সট্রিম হিটের জন্য ডিজাইন নয়। ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রির সিটিজেনরা সাধারণত এসি ব্যবহার এড়িয়ে চলে, আর এখানকার বাড়িগুলো এইভাবে তৈরি হয়েছে যাতে তারা হিটকে ধরে রাখতে পারে। সেখানে 40 ডিগ্রি তাপমাত্রাও ডেডলি হয়ে উঠতে পারে। এখানে একটি বড় আইরনি হচ্ছে ইউরোপ এবং অন্যান্য ডেভেলপড রিজিয়ন ইতিহাসে দীর্ঘদিন ধরে কোল, অয়েল এবং গ্যাস ব্যবহার করে প্রচুর কার্বন ইমিশন করেছে। সেই ডেভেলপমেন্টের ফল তারা পেয়েছে, কিন্তু আজ ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট তাদের দেশেও ফিরে আসছে। এটা ক্লাইমেট কার্মা নয়, বরং ক্লাইমেট রিয়ালিটি। কার্বন এমিশন কোনো বর্ডার মানে না। এক দেশ কার্বন ছাড়লে তার এফেক্ট পুরো পৃথিবী ভোগ করে। যার বাড়িতে এসি আছে, যার অফিস ইনডোর, যার কাছে কোল্ড ওয়াটার আছে, তার কাছে হিট ওয়েভ একটি ডিসকমফোর্ট। কিন্তু একজন ডেলিভারি বয়, কনস্ট্রাকশন ওয়ার্কার, ট্রাফিক পুলিশ, সিকিউরিটি গার্ড বা রিক্সা চালকের কাছে হিট ওয়েভ মানে জীবন আর জীবিকার মধ্যে ফাইট। কারণ তিনি যদি কাজ না করেন টাকা পাবেন না, আর যদি দুপুরের 45 ডিগ্রি গরমে কাজ করেন তাহলে হিট এক্সোশন বা হিট স্ট্রোকের রিস্ক বাড়বে। এটাই ক্লাইমেট ইনজাস্টিস। যারা ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে কম দায়ী, তারাই অনেক সময় সবচেয়ে বেশি ভোগে। একটা বড় বিল্ডিং এর ভেতরে এসি চললে ভেতরের মানুষ ঠান্ডা থাকে, কিন্তু এসি যে হিট বাইরে ছাড়ে সেটা রাস্তার গরম আরো বাড়ায়। মানে শহরে যারা অলরেডি বাইরে কাজ করছে তাদের উপর চাপ আরো বেড়ে যায়। হিট ওয়েভ শুধু টেম্পারেচার নয়,
এটা হেলথ ইস্যু, লেবার ইস্যু, পভার্টি ইস্যু, পাবলিক পলিসি ইস্যু। ভারতে আরেকটা বড় প্রশ্ন আছে, হিটওয়েভ কি ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ধরা উচিত? বর্তমানে এনডিআরএফ এবং এসডিআরএফ অ্যাসিস্ট্যান্সের নোটিফাইড ডিজাস্টার লিস্টে 12 ধরনের ডিজাস্টার আছে, যেমন ফ্লাড, সাইক্লোন, খরা, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, কোল্ড ওয়েভ ইত্যাদি। কিন্তু হিটওয়েভ এখনো সেই সেন্ট্রাল নোটিফাইড ডিজাস্টার লিস্টে নেই। এর ফলে হিটওয়েভ রিলেটেড লসের কম্পেনসেশন এবং রিলিফ সিস্টেম অন্য ডিজাস্টারের মতো সরাসরি কাজ করে না। এই কারণেই এক্সপার্টস এবং অ্যাক্টিভিস্ট অনেক দিন ধরে বলছেন হিটওয়েভকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আরো গুরুত্ব দিয়ে দেখা দরকার। তবে এটা শুধু কম্পেনসেশনের বিষয় নয়, প্রতিটি শহরে প্রপার হিট অ্যাকশন প্ল্যান দরকার। যেমন হিটওয়েভের বিরুদ্ধে লড়াই শুধু ওয়েদার ডিপার্টমেন্টের কাজ নয়, এটা হেলথ ডিপার্টমেন্ট, সিটি প্ল্যানিং, লেবার ডিপার্টমেন্ট সবাইকে একসঙ্গে করতে হবে। এখন প্রশ্ন হলো, এই টেম্পারেচার হলেও শহরে গরম এত বেশি লাগে কেন? এর উত্তর হলো উরবান হিট আইল্যান্ড। যেখানে গাছপালা, মাটি আর জলাশয় বেশি থাকে সেখানে এনভায়রনমেন্ট ন্যাচারালি ঠান্ডা থাকে। কিন্তু শহরে কি আছে? কনক্রিট, গ্লাস বিল্ডিং, ফ্লাইওভার, পার্কিং লট আর কম গাছ। দিনের বেলা কনক্রিট আর রোড হিট অ্যাবজর্ব করে, রাতে যখন ন্যাচারালি ঠান্ডা হওয়ার কথা তখন সেই কনক্রিট হিট রিলিজ করে, ফলে শহর রাতেও ঠান্ডা হতে পারে না। এটাই আরবান হিট আইল্যান্ড এফেক্ট। এই কারণে অনেক শহরে রাতের টেম্পারেচার খুব বেশি থাকে আর রাতের গরম খুব ডেঞ্জারাস, কারণ মানুষের শরীর সারাদিন গরম সহ্য করার পর রাতে রিকভার করার সুযোগ পায়। কিন্তু যদি রাতেও গরম থাকে তাহলে বডি স্ট্রেস কমে না, ফলে অনেক মানুষদের জন্য এটা আরো ডেঞ্জারাস। এর সঙ্গে আছে ট্রি লস। 2024 সালে ভারতে 18,200 হেক্টর প্রাইমারি ফরেস্ট লসের তথ্য সামনে এসেছে। শহরেও রাস্তা, মেট্রো, ফ্লাইওভার, বিল্ডিং প্রজেক্ট এর জন্য অনেক পুরনো গাছ কাটা হচ্ছে। নতুন গাছ লাগানো অবশ্যই দরকার, কিন্তু একটা 50 বছরের পুরনো গাছ কেটে তার বদলে 10টা ছোট স্যাপলিংস লাগালেই সেম কুলিং এফেক্ট পাওয়া যায় না। কারণ বড় গাছ ছায়া দেয়, বাতাসে ময়েশ্চার যোগ করে, ডাস্ট কমায় এবং সারাউন্ডিং টেম্পারেচার কম রাখতে সাহায্য করে। ইলেকট্রিসিটি বেশি লাগলে পাওয়ার প্ল্যান্টের উপর চাপ বাড়ে, আর পাওয়ার যদি কোল থেকে আসে তাহলে কার্বন ইমিশন আরো বাড়ে। এটা একটা লুপের মতো কাজ করে। গরম বাড়ে, এসি বাড়ে, ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়ে, দেন ইমিশন বাড়ে, ক্লাইমেট চেঞ্জও বাড়ে, আবার গরম বাড়ে। এই লুপ ভাঙতেই আমাদের স্মার্ট সিটি প্ল্যানিং দরকার। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু ভয় পাবো? না, সমস্যা বড় কিন্তু সলিউশনও আছে। প্রথম সলিউশন, গাছ বাঁচান। শুধু ট্রি প্ল্যান্টেশন নয়, ট্রি প্রোটেকশন। পুরনো বড় গাছ কাটা বন্ধ করতে হবে, রোড সাইড শেড ট্রিজ বাড়াতে হবে, জায়গাগুলোতে ঠান্ডা জল এবং শেডেড রেস্টিং এরিয়া থাকা উচিত। লাস্টলি, সোলার এনার্জি। যেভাবে সম্ভব রুফটপ সোলার ব্যবহার করা যেতে পারে। সোলার প্যানেল শুধু ইলেকট্রিসিটি বিল কমায় না, লং টার্মে ফসিল ফিউল ডিপেন্ডেন্স কমাতেও সাহায্য করে। তবে মনে রাখতে হবে, ক্লাইমেট সলিউশন শুধু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি নয়। গভর্নমেন্ট, সিটি প্ল্যানার্স, বিল্ডার্স, ইন্ডাস্ট্রি সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে। হিট অ্যাকশন প্ল্যান পেপারে থাকলেই হবে না, গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে। স্কুল টাইমিং, ওয়ার্কার সেফটি, হসপিটাল প্রিপারেশন, ওয়াটার সাপ্লাই, উরবান ট্রি কভার সবকিছু একসঙ্গে প্ল্যান করতে হবে। 2026 আমাদের একটা বড় লেসন দিচ্ছে। গরম এখন আর শুধু গরম সিজন নয়, হিট ওয়েভ এখন পাবলিক হেলথ ইমার্জেন্সি। ক্লাইমেট চেঞ্জ কোনো ফিউচার প্রবলেম নয়, এটা কারেন্ট রিয়ালিটি। এল নিনো সেই রিয়ালিটিকে আরো ইন্টেন্স করে তুলতে পারে, কিন্তু আমাদের হাতে এখনো সময় আছে। আমরা যদি শহরকে কংক্রিটের ওভেন না বানাই, যদি পুরনো গাছ বাঁচাই, যদি কুল রুফ ব্যবহার করি, যদি কার্বন ইমিশন কমানোর জন্য রিয়েল অ্যাকশন নেই, তাহলে ইম্প্যাক্ট কমানো সম্ভব। ভবিষ্যতের শিশুরা যেন 45 ডিগ্রিকে নর্মাল সামার ভাবতে বাধ্য না হয়, তাদের জন্য একটা ব্রিদেবল সিটি, শেডেড রোড, ক্লিন ওয়াটার এবং সেফ ক্লাইমেট রেখে যাওয়া আমাদের দায়িত্ব। আজ থেকেই সেই কাজ শুরু করা যায়, কারণ হিট ওয়েভের বিরুদ্ধে অ্যাওয়ারনেসই প্রথম প্রোটেকশন।